নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আপনারা দেখছেন মানিটিজ বাংলা। মানিটিজ বাংলায় আপনাদেরকে অনেক বেশি স্বাগত। তো আগের বছরের মতো এবছরও আমি আপনাদের জন্যে মিউচুয়াল ফান্ডের কিছু তথ্য নিয়ে এসেছি। ঠিক যেমন আগের বছরে দিয়েছিলাম মিউচুয়াল ফান্ড ২০২৩ যেগুলো বেস্ট মিউচুয়াল ফান্ড হবে সেগুলো এবছর সারা বছরে মোটামুটি খুব ভালোই রিটার্ন দিয়েছে এবং ভালো মতো রিটার্ন আপনারা পেয়েছেন। তার ফিডব্যাকও আমি পেয়েছি, সেটা শুনে আমার খুব ভালো লেগেছে। সেই জন্য এবছরও ২০২৪-এর মিউচুয়াল ফান্ড নিয়ে আমি চলে এসেছি, যেটা বেস্ট মিউচুয়াল ফান্ড হবে আপনাদের জন্য, যে মিউচুয়াল ফান্ডগুলোতে আপনারা ইনভেস্ট করে ভালো মতো পয়সা কামাতে পারবেন। দেখুন, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এটা ২০২৪ সালের মিউচুয়াল ফান্ডগুলো কোনগুলো হবে সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করার মেন কারণটা কি হচ্ছে, দেখুন এখন অনেক ধরনের মানুষ স্টক মার্কেটে আসতে চাইছে বা স্টক মার্কেটে এসেছে, কিন্তু অনেকের কাছে নলেজ আছে তো সময় নেই, কারোর কাছে সময় আছে তো নলেজ নেই। এবার এখানে বিষয়টা কি হয়ে যায়, যদি সরাসরি কেউ যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে না চায় বা তার যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, তার কাছে যদি সময়ের অভাব থাকে, তার জন্য বলবো আমি মিউচুয়াল ফান্ড হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস, যেখানের মাধ্যমে আপনি অনায়াসে এই জায়গায় ইনভেস্ট করতে পারেন এবং লং টার্মে হোল্ড করে থেকে এখান থেকে কিন্তু ভালো মতো প্রফিট আপনি তুলতে পারেন। তো আমি বলবো যাদের কাছে সময় নেই বা নলেজ নেই তারা অতি অবশ্যই মিউচুয়াল ফান্ডের দিকে যেতে পারেন। মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য বেস্ট প্রসেস হবে। এছাড়া যারা প্রথম এই স্টক মার্কেটে আসছেন তাদেরকে বলবো, বা স্টক মার্কেটের দিকে ইন্টারেস্ট হচ্ছেন তাদেরকে বলবো, সরাসরি স্টক মার্কেটে ইনভেস্ট না করে ভায়া মিউচুয়াল ফান্ড হয়ে ইনভেস্ট করুন। কারণ ভায়া মিউচুয়াল ফান্ড হয়ে করলে কি হবে, কারণ আপনি আপনার টাকাটাকে একটা অভিজ্ঞ লোককে বা যাকে বলি আমরা ফান্ড ম্যানেজার, তার হাতে টাকাটাকে আপনি তুলে দিচ্ছেন এবং তিনি সেই আপনার ওই টাকাটাকে নিয়ে একটা নির্দিষ্ট কোনো স্টক বা নির্দিষ্ট কিছু স্টকের মধ্যে ইনভেস্ট করে আপনার টাকাটাকে বাড়ানোর চেষ্টা করবে। তো আপনার জন্য বেস্ট প্রসেস হবে আপনাকে মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া। এবার মিউচুয়াল ফান্ড বাঁচবো কি করে, এটা একটা সব থেকে বড় আমাদের কাছে চিন্তার বিষয়। কেমন, স্টক বাঁচার সময় যেমন আমাদের চিন্তা করতে হয় কোন স্টকটা আমরা অ্যাকচুয়ালি বাই করবো, যে স্টক থেকে আমরা ভালো মতো পয়সা পেতে পারি, সেরকম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আমাদেরকে বাঁচতে হবে যে কোন মিউচুয়াল ফান্ডে আমরা বাঁচলে তবে আমরা সেখান থেকে ভালো প্রফিট করতে পারবো। কারণ হাজার রকম মিউচুয়াল ফান্ড চলে এসেছে, হাজার কোম্পানি চলে এসেছে, একই ধরনের স্ট্র্যাটেজির একই ধরনের মিউচুয়াল ফান্ড আছে, কেউ রিটার্ন কম দিচ্ছে কেউ রিটার্ন বেশি দিচ্ছে। এত ঝামেলার মধ্যে থেকে কাকে বাঁচবো? হ্যাঁ, তার জন্যই আমি আছি। আমি যেমন ২০২৩-এ আপনাদের জন্য পুরো মিউচুয়াল ফান্ডের একটা লিস্ট এনে দিয়েছিলাম, যেগুলো থেকে আপনারা ভালো মতো রিটার্ন পেয়েছেন, তাই সেম টু সেম ২০২৪ সালেও আমি আপনাদের জন্য অতি অবশ্যই সেরকম কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে এসে হাজির করেছি এবং একটা বলতে পারেন একদম মানে ভালোভাবে খেটে ভালো করে জিনিসটাকে বুঝে আমিও নিশ্চয়ই আপনাদের সঙ্গে বোঝাবো আমি কি করে কেন এই মিউচুয়াল ফান্ডগুলোকে বেছেছি বা কেন এটাকে আমার ভালো লেগেছে বা কেন আমি এই মিউচুয়াল ফান্ডের দিকে গেছি, সেটাও নিশ্চয়ই আমি আপনাদেরকে বলবো। হয়তো ভিডিওটা একটুখানি বড় হয়ে যেতে পারে, প্লিজ কাইন্ডলি হাতে সময় নিয়ে একটু পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কোনো জায়গায় যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনারই ইনভেস্টের ক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে। তাই বলবো সময় নিয়ে অতি অবশ্যই বসে মিউচুয়াল ফান্ডের এই ভিডিওটা বা সিরিজটা আস্তে আস্তে দেখতে থাকুন। প্রথমত আমার যেটা মনে হয়েছে বা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন, এই বেস্ট মিউচুয়াল ফান্ড ২০২৪ এই ভিডিওটা করার পেছনে আমার মূল লক্ষ্য হচ্ছে আপনাদের হাতে সেই মিউচুয়াল ফান্ডগুলোকেই তুলে দেয়া, যেই মিউচুয়াল ফান্ডগুলো থেকে আপনারা রিস্ক কম নিয়ে ভালো রিটার্ন করতে পারবেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আমার এইটা আমার মাথায় যখন আমি মিউচুয়াল ফান্ডগুলোকে করি তখন এইটা করার সময় আমি এইটুকু ভেবেছিলাম যে রিস্ক একটু কম থাকবে, তাতে রিটার্ন আমার যাই আসুক না কেন, যাই আসুক না মানে ওভারঅল যেন ঠিকঠাক আসে, খুব যে বেশি মানে রিটার্ন আসতে হবে তাও নয়, খুব কম রিটার্নও যেন না আসে এবং ওভারঅল রিটার্ন যেন ঠিকঠাক আসে। সেই বেশি রিটার্নের আওতায় চলতে গিয়ে রিস্কটা বেশি নিয়ে নেবো সেটা যেন না হয়। কারণ আমি জানি যারা এই মার্কেটে মানে হয়ে গেছেন, অনেকদিন ধরে ইনভেস্ট করছেন বা অনেকদিন ধরে মিউচুয়াল ফান্ড করছেন বা অনেকদিন ধরে এসআইপি করছেন, তারা তো মোটামুটি জানবেন। কিন্তু নতুন যারা আছে তাদের কাছে যদি পয়সাটা কমে যায় বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গিয়ে তাদের যদি কোনো মানে ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু তারা আর এই মার্কেটটাকে ভালো চোখে দেখবে না। তাই আমি এইটুকু মানে চেষ্টা করেছি যাতে তাদের কাছে এই মিউচুয়াল ফান্ডের বিষয়টাকে ভালো হয় এবং ওভারঅল স্টক মার্কেটের বিষয়টাও তাদের কাছে ভালো থাকে। কারণ আমি যেসব এখানে যেসব ফান্ডগুলোকে নিয়ে আলোচনা করব
প্রত্যেকটা ইকুইটি ফান্ড, অর্থাৎ এখান থেকে সরাসরি স্টক মার্কেটেই টাকা লাগানো হয়। তাই স্টক মার্কেটে টাকা লাগানোর আগে যাদের কাছে নলেজ নেই তাদের অতি অবশ্যই ভায়া মিউচুয়াল ফান্ড হয়ে যাওয়া উচিত। আর একটা কথা, এইখানে যেসব মিউচুয়াল ফান্ডগুলো আমি উল্লেখ করব তারা কোনো রকম কোনোভাবে স্পন্সরশিপ দেয়নি বা কোনো রকম কোনো এখানে স্পন্সর নেই। সম্পূর্ণ আমি নিজে থেকে নিজের মতে নিজে খেটে রাত জেগে এই মিউচুয়াল ফান্ডগুলোকে তৈরি করেছি। তাই এখানে কারোর কোনো নেই। সম্পূর্ণ এটা আমার মত। আপনি অতি অবশ্যই এই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করার আগে নিজে একবার ভালো করে দেখে নেবেন বা বুঝে নেবেন, বা এরকম অভিজ্ঞতা আছে যাদের তাদের সঙ্গে ভালো করে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করে নেবেন। তাহলে এবার আসি মেন বিষয়, যে বেস্ট মিউচুয়াল ফান্ড 2024 এর জন্য কি হতে পারে। তো এই বিষয় বলতে গেলে ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয়েছে বা দেখার জন্য সেটা হচ্ছে, আমি প্রথমে ভেবেছি লার্জ ক্যাপ ফান্ড। দেখুন, লার্জ ক্যাপ ফান্ডে যারা ইনভেস্ট করতে আসবে, লার্জ ক্যাপ ফান্ডে যারা ইনভেস্ট করতে আসবে তারা অ্যাকচুয়ালি কিন্তু একটুখানি রিস্ক কম নেয়ার জন্য আসবে। কারণ লার্জ ক্যাপ ফান্ডে তারাই ইনভেস্ট করে যাদের কাছে মোটামুটি রিস্ক নেওয়ার ক্ষমতা একটু কম আছে। নাহলে সে লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে যাবে কেন? তাহলে তো সে মোটামুটি মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে যেতে পারতো। কারণ সেখানে অনেক বেশি রিস্ক আছে, তেমনি গেনও আছে। লার্জ ক্যাপ ফান্ডে যে ইনভেস্ট করতে যাচ্ছে বা যে ব্যক্তি ইনভেস্ট করতে যাচ্ছে তার মানসিকতা এইটাই থাকে যে নর্মালি আমি রিস্ক সেরকম বেশি নেবো না, আমার টাকাটা যেন কোনো রকম কোনো প্রবলেমে যেন না ফাঁসে বা বড়সড় আমার ক্ষতি যেন না হয়ে যায়, মোটামুটি আমি যেন একটা ঠিকঠাক রিটার্ন পাই। সেই জন্যই তারা লার্জ ক্যাপ বা ব্লু চিপ ফান্ডের মধ্যে আসতে চায়। কারণ দেশের যদি টপ 30 বা টপ 50 কোম্পানি লার্জ ক্যাপের মধ্যে পড়ে মোটামুটি ধরতে বলে, বা দেশের 100 কোম্পানি, প্রথম 100টা কোম্পানি ধরুন লার্জ ক্যাপের মধ্যে পড়ে। তো সেই সব কোম্পানি যদি নর্মালি খারাপ করে তো স্টক মার্কেটও নর্মালি খারাপ করবে, এটা নর্মাল বিষয়। তো সেই সব কোম্পানি থেকে যদি আমি ভালো পয়সা না তুলতে পারি তাহলে কেউই তুলতে পারবে না। তো লার্জ ক্যাপ কোম্পানি সেই জন্য দেখার জন্য অনেকে আসে বা লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করার জন্য আসে। তো লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে আপনাকে লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে হবে। কিন্তু এখানে আমার একটা বিষয় আছে বা এখানে আমার একটা বিষয় বলার আছে। দেখুন, আমি ফার্স্ট অফ অল এখান থেকে লার্জ ক্যাপ একটা কোম্পানি বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোম্পানি অনেক আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিতে পারতাম বা বলে দিতে পারতাম। কিন্তু এখানে এই বিষয়টাকে দেখতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে বেশিরভাগই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড তার যা রিটার্ন দিয়েছে তার প্রায় মানে ইন্ডেক্স ফান্ডকে সেই তুলনায় সে বিট করতে পারেনি। মানে ধরে রাখুন আমি প্রায় 66% আমি মিউচুয়াল মানে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা বলছি, এরা কেউই ইন্ডেক্স ফান্ডের প্রায় 75% এর মানে এরিয়া বলতে পারেন তারা করতে পারেনি, মানে রিটার্ন দিতে পারেনি। এই জায়গায় কিন্তু গেন করে বেরিয়ে গেছে ইন্ডেক্স ফান্ড। তো দেখুন কেন ইন্ডেক্স ফান্ড গেন করে বেরিয়ে যাচ্ছে সেটাও আমি আপনাদের কাছে বিষয়টাকে বলছি, এটা ইন্ডেক্স ফান্ডকে কেন বিট করে চলে যাচ্ছে। দেখুন, সেন্সেক্সের মধ্যে আছে 30টা কোম্পানি, আর নিফটির মধ্যে আছে 50টা কোম্পানি। এই 50টা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে নিফটি, আর এই 30টা কোম্পানিকে নিয়ে তৈরি হয়েছে সেন্সেক্স। প্রত্যেকটাই কিন্তু আমাদের দেশের টপ 30 কোম্পানি, টপ 50 কোম্পানি। তো আমরা যদি সরাসরি ইন্ডেক্স ফান্ডে পয়সা লাগাই, লার্জ ক্যাপে সরাসরি পয়সা না লাগিয়ে, এর থেকে কি হয়, মোটামুটি আমি যদি নিফটি ইন্ডেক্স ফান্ডে পয়সা লাগাই তাহলে আমার পয়সাটা টপ 50টা কোম্পানিতে ইনভেস্ট হয়ে গেল। আর আমি যদি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ডের মধ্যে পয়সা লাগাই আমার পয়সাটা টপ 30টা কোম্পানির মধ্যে ইনভেস্ট হয়ে গেল। তো দেন এখানে আর একটা সব থেকে মজাদার বিষয় হচ্ছে, দেখুন আমি যখন লার্জ ক্যাপ কোম্পানিতে যখন পয়সা লাগাবো তো লার্জ ক্যাপ কোম্পানিতে আমার যে টাকাটা লাগানো থাকবে তার একটা এক্সপেন্স রেশিও আছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড কোম্পানি আমার কাছ থেকে পয়সা নেবে যে কত পার্সেন্ট, মানে তার উপর নির্ভর করছে। ফান্ড ম্যানেজার কিছু পয়সা নেবে, কিন্তু ফান্ড ম্যানেজার আমার কাছে পয়সা নেওয়া সত্ত্বেও সে কি করবে, শুধুমাত্র সে লার্জ ক্যাপেতে ইনভেস্ট করতে পারবে। আর লার্জ ক্যাপ কোম্পানি তো সবই এইগুলো, এতেও আছে যা আছে এতেও আছে। এর ক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কিন্তু এক্সপেন্স রেশিওটা অনেক কম হয়, মানে নর্মালি লার্জ ক্যাপ ফান্ডের তুলনায়। তাই আমার মনে হচ্ছে যে ইন্ডেক্স ফান্ডটাই সব থেকে বেছে নেওয়াটা দরকার। এবার এখানে একটা কোশ্চেন আসছে যে কোন ইন্ডেক্স ফান্ড বেছে নেবো, সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড না নিফটি 20 বা নিফটি ইন্ডেক্স ফান্ডটা। এইখানে একটা বাঁচতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে ডাইভার্সিফাইড আমি একটা একটা আছে, বলা চলে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমার একটা জিনিস লক্ষ্য করে দেখা যাবে, একটা রীতি বলছে যদি আপনি আপনি আপনার টোটাল পোর্টফোলিও বা টোটাল স্টক 20টার বেশি যদি কোনো স্টকেতে আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার ডাইভার্সিফাইডটা ফল্ট হয়ে যায়, বা সেই পরিমাণ কিন্তু আপনাকে
মানে ইনভেস্টে রিটার্ন দেয় না। 20টার মধ্যে থাকলে আপনি আপনার ডাইভার্সিফাইং ঠিকঠাক করছেন এবং আপনি সেখান থেকে রিটার্ন করতে পারেন। কিন্তু কেউ যদি মানে 20টা, 50টা, 60টা, 100টা, 200টা এরকম স্টকে যদি ইনভেস্ট করে থাকে তাহলে সেই জায়গায় কিন্তু ডাইভার্সিফাইডটা কাজ করে না। অর্থাৎ যেটা ডাইভার্সিফাইড বলতে এখানে হয়তো আমাকে বুঝতে পারবে না, সেটা হচ্ছে মানে ভেঙে দেয়া বা কন্টিনিউ করা। যেমন আমি মানে একটা মার্কেটে কথা আছে না, একটা বাস্কেটে সব ডিম রাখতে নেই। তাতে কি হবে? যদি বাস্কেটটা পড়ে যায় তাহলে সব ডিমগুলোই নষ্ট হয়ে যাবে। তার জন্য অনেকে কি করে? সেটাকে ডাইভার্সিফাইড করে দেয়। টুকরো, 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 টুকরো করে বিভিন্ন কোম্পানিতে কিছু, 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 কিছু করে লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে একটা থিওরি বলছে, আপনি যদি 20টার বেশি কোম্পানিতে যদি ইনভেস্ট করে থাকেন এবং ভাবেন যে তার আপনি অনেক বেশি ডাইভার্সিফাইড করে ফেললেন আপনার পোর্টফোলিওটাকে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। কারণ থিওরি অনুযায়ী 20টার বেশি যদি কোনো স্টকেতে আপনি ডাইভার্সিফাইড করছেন, তার মানে কিন্তু এখন কিন্তু আপনার ডাইভার্সিফাইডটা সেই জায়গায় কাজ করছে না। ওকে, তাহলে আমি এই জায়গাটা ভাবলাম তাহলে স্টক যদি কম আমি নিতে চাই তাহলে কিন্তু আমার সবথেকে ভালো হবে তার জন্যে সেনসেক্স। কারণ সেনসেক্সে আছে 30টা কোম্পানি। এবার এইখানে একটা মজাদার জিনিস আছে। সেই মজাদার জিনিসটা কি? যেমন দেখুন, আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। সেটা হচ্ছে, এইটা হচ্ছে সেন্সেক্সের মানে সেন্সেক্স যে ইন্ডেক্সটা, ইন্ডেক্সের ওয়েটেজ কোন কোন কোম্পানিতে সব থেকে কম বা সব থেকে বেশি আছে। সেই জায়গায় দেখতে গেলে ধরুন কোম্পানি এ তে সব থেকে বেশি আছে, কোম্পানি বি তে তার থেকে একটু কম আছে, কোম্পানি সি তে একটু কম আছে। এরকম করে ভাগ করে সেন্সেক্সের যে টোটাল সেন্সেক্স যে 30টা কোম্পানি আছে, এইগুলো সেন্সেক্সের কোম্পানি সব। এই 30টা কোম্পানি আপনি যখন কোনো মানে লার্জ ক্যাপ কিনছেন বা ইন্ডেক্স ফান্ড কিনছেন, আপনি ধরুন সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড কিনলেন, তখন আপনার টাকাটা ঠিক ওয়েটেজ অনুযায়ী এরকম পার্সেন্টেজ অনুযায়ী আপনার টাকাটা, যদি আপনি 100 টাকা ইনভেস্ট করেন, সেই 100 টাকাটা এখানে 15% যাবে, 100 টাকার 15% যাবে, এখানে 10% যাবে, এই কোম্পানিতে আরো 8% যাবে, এই কোম্পানিতে 9% যাবে, 6% যাবে, এই কোম্পানিতে 5% যাবে। এইভাবে আপনার 100 টাকাটা ভাগ হয়ে গিয়ে ওখানে ইনভেস্ট হয়ে যাবে। এখানে একটা মেন বিষয় হচ্ছে এই এই যে বিষয়টাকে আপনাকে দেখালাম, এইখানের এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে। দেখুন, আপনি যখনই কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন তখন একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন কোনো ম্যানেজমেন্টকে পয়সা দিচ্ছেন বা লার্জ ক্যাপ ম্যানেজমেন্টকে পয়সা দিচ্ছেন, সে কি করছে? সে তার বুদ্ধি অনুযায়ী একটা লার্জ ক্যাপ স্টক ধরছে বা 2-4টে লার্জ ক্যাপ স্টক ধরছে, ধরে সেখান থেকে আপনাকে রিটার্ন দেখাচ্ছে। ওকে, এবার সেই জায়গায় যদি মানে যে ফান্ড ম্যানেজার আছে তার যদি কোনো কারণে ভুল হয়ে যায় বা সে যদি কোনো রকম গন্ডগোল করে ফেলে, তাহলে কিন্তু আপনার রিটার্নও কমে যাবে। কিন্তু ইন্ডেক্স ফান্ডটার উপরে আমি কেন বেশি ভরসা করতে পারছি? বিকজ অফ সেন্সেক্সই হোক আর নিফটি ইন্ডেক্স ফান্ডই হোক, এরা কিন্তু প্রতি 3 মাস অন্তর, 6 মাস অন্তর নিজেই সাফেল হয়। সাফেল হয় মানে যে কোম্পানি ভালো পারফরমেন্স করছে বা যার মার্কেট ক্যাপ এর মধ্যে পড়ছে, সে এই জায়গায় এন্ট্রি নিয়ে নেয় নতুন করে। আর যার মার্কেট ক্যাপ কমে যাচ্ছে বা যে কোম্পানি খারাপ পারফরমেন্স করছে, সে এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে যায় বা তাকে বের করে দেওয়া হয়, অর্থাৎ সাফেল হয় প্রতিবারে। তো এরকম সাফেলটা যদি অটোমেটিক্যালি হতে থাকে, তো আমার তাহলে অন্য কাউকে আমি কেন আমার এর জন্য পয়সা দিতে যাবো, ঠিক কি না? একবার জিনিসটা ভেবে দেখুন। তাহলে সব থেকে ভালো আমার মনে হয় যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। যদি সেই জায়গায় আপনি ইটিএফও নিতে নিতে পারেন, আর নিফটি 20 বলুন, সেন্সেক্স 20 বলুন, এরকম আছে। আপনি আপনার সরাসরি ব্রোকারের কাছ থেকেও কিনতে পারেন, আবার আপনি আপনার সরাসরি মিউচুয়াল ফান্ডের এ থেকেও কিনতে পারেন। মিউচুয়াল ফান্ডের এ থেকেও কিনতে গেলেও আপনি কোনো অসুবিধা নেই, ওখানে ইন্ডেক্স ফান্ড লিখে সার্চ করবেন, ইন্ডেক্স ফান্ড লিখে সার্চ করলেই আপনি ওখানে পেয়ে যাবেন। এবার ইন্ডেক্স ফান্ডের মধ্যে কোন ইন্ডেক্স ফান্ডকে আমি ইনভেস্ট করব, এগুলো সব গোটা ইন্ডেক্স ফান্ড আমি ঘেঁটে ঘুটে দেখে নিয়ে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, দেখুন এইখানে এই 4টে ইন্ডেক্স ফান্ড আমার পারফেক্ট লেগেছে, যার প্রতিটা রিটার্ন ফিটার্ন আমি সবকিছু মিলিয়ে দেখে নিয়েছি, যে 5 বছর রিটার্ন দেখুন এখানে, এটা দেখলেও এই এক্সেল শিটটা দেখলেও বুঝতে পারবেন। এই 4টে মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড যাকে বলে, এই 4টে ইন্ডেক্স ফান্ডের ওপর আমি ভরসা রাখতে পেরেছি। এবার আগের বছর আমি আপনাদেরকে রেকমেন্ড করেছিলাম এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড বা সেন্সেক্স প্ল্যান আর কি। তাই এবছর আর কোনো রকম ভাবে আমি কোনো চেঞ্জ করছি না। যারা আগের বছর আমার কথা শুনে সেন্সেক্স ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছিলেন, আমি আগের বছরও বলেছিলাম, তাই এবছরও সেম রেকমেন্ডেশনই রাখলাম, যে যাতে কোনো অসুবিধা না হয় বা আপনাদেরকে কোনো চেঞ্জ না করতে হয় আপনার মিউচুয়াল ফান্ডকে। তাই আমার হিসেব অনুযায়ী এইচডিএফসি ইন্ডেক্স ফান্ডটাই সব থেকে বেস্ট হবে এবং এদের সবকিছু এক্সপেন্স রেশিও ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে এবং রিটার্নও ঠিকঠাক দিচ্ছে। তাই সবকিছু যখন ঠিকঠাকই আছে, ওভারঅল 1-2 বছর তুলনায় দেখতে গেলে বা আগের বছর 2-3 বছর তুলনায় দেখতে গেলে সব যখন ঠিকঠাক আছে, তখন এটাকেই রাখা হোক। শুধু চেঞ্জ করে গিয়ে অন্য জায়গা থেকে অন্য জায়গায় কেন যাবে? যারা নতুন করছেন
এখন প্রথম আসতে চাইছেন তারা এই 4টে মিউচুয়াল ফান্ডের মধ্যে বা 4টে ইন্ডেক্স ফান্ডের মধ্যে যেকোনো একটা আপনার ইচ্ছার মতো আপনি বেছে নিতে পারেন। ওভারঅল আপনার কোনো এখানে অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এবার আসি সেকেন্ড অফ বিষয়। মোটামুটি আপনারা বুঝে গেলেন যে ইন্ডেক্স ফান্ডের বিষয়টা। তো তাহলে আমাদের এখানে উইনার হলো কি এইচডিএফসি ইন্ডেক্স, এসএনপি বা বিএসসি সেন্সেক্স ফান্ড। এই ফান্ডটার উপরে আপনি ইনভেস্ট করতে পারেন বা ওভারঅল নজর রাখতে পারেন, এখানে গিয়ে কাজ করতে পারেন। অতি অবশ্যই এখানে ইনভেস্ট করার আগে অতি অবশ্যই আপনার জানাশোনা কেউ বা ওভারঅল মিউচুয়াল ফান্ড নিয়ে যারা রিসার্চ করে বা মিউচুয়াল ফান্ড নিয়ে যারা নলেজ রাখে তাদের সঙ্গে একবার আপনি আলোচনা করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আমার মত। আমি যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবার যেটা সেকেন্ড অফ অল আমার কাছে মাথায় এসেছে বা আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড বা মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ড হচ্ছে মেন হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ডের মেন কি আছে সেটা হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড মানে হচ্ছে যে সব ফান্ডগুলো মোটামুটি ধরুন এখানে ফান্ড ম্যানেজারকে সেবি থেকে দেয়া থাকে, এরা কি করতে পারে মাল্টি ক্যাপ ফান্ড যেগুলো হয় সেগুলো হচ্ছে ধরুন লার্জ ক্যাপেতে 25%, মিড ক্যাপেতে 25%, আপনার টাকাটাকে আর কি ওরা মানে কিভাবে খাটাতে পারে। আচ্ছা, আর স্মল ক্যাপেতে 25%, এইভাবে ভাগ করে দেবে। আর বাদ বাকি যে 25% পড়ে রইলো, যে এক্সট্রা 25% পড়ে রইলো, সেই 25%টা এবার ফান্ড ম্যানেজার মনে করলে লার্জ ক্যাপেতে বা মিড ক্যাপেতে বা স্মল ক্যাপেতে যে কোনো ক্যাপেতে লাগাতে পারে। কিন্তু এইটা ম্যান্ডেটরি যে সে শুধুমাত্র মিড ক্যাপ আর স্মল ক্যাপে লাগিয়ে দেবে সেটা হবে না, সে শুধু লার্জ ক্যাপ আর মিড ক্যাপেতে লাগিয়ে ফেলবে সেটা হবে না, শুধু স্মল ক্যাপেতে লাগিয়ে ফেলবে সেটাও হবে না, শুধু মিড ক্যাপেতে লাগিয়ে ফেলবে সেটাও হবে না, শুধু লার্জ ক্যাপেতে লাগাবে সেটাও হবে না। তাকে এইটাকে মানতেই হবে। লার্জ ক্যাপে 25%, মিড ক্যাপে 25%, স্মল ক্যাপেতে 25%, এইটা তাকে ইনভেস্ট করতেই হবে মাস্ট। তারপর যে এক্সট্রা টাকাটা পড়ে থাকছে বা যে এক্সট্রা 25%টা পড়ে থাকছে সেই এক্সট্রা 25%টা সে ইচ্ছা করলে লার্জ ক্যাপেতে বা মিড ক্যাপেতে বা স্মল ক্যাপেতে লাগাতে পারে। এইখানে একটা আমার একটুখানি মানে কনফিউশন আছে, সেটা হচ্ছে কি দেখুন মানে ফান্ড ম্যানেজারের হাতে কিন্তু একটু ক্ষমতাটা কম দেয়া হচ্ছে এই জায়গায়। কারণ ফান্ড ম্যানেজারকে বাধ্য করা হচ্ছে যে আপনাকে এই জায়গা থেকেই কিন্তু ইনভেস্ট করতে হবে, এই স্টকগুলোর মধ্যেই আপনাকে ইনভেস্ট করতে হবে। তাই আমার মনে হয়েছে এখানে কিন্তু ফান্ড ম্যানেজারের হাতটা একটু বাঁধা। তাই এবছর আমি কোনো রকম মাল্টি ক্যাপ ফান্ডকে মানে রেকমেন্ড করছি না। সেই জায়গায় আমার সবথেকে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে একটা, এটা সরি এটা এফ হবে, ফ্লেক্সি ক্যাপ ফান্ডের দিকে আপনি যেতে পারেন। আগের বছরও বলেছিলাম ফ্লেক্সি ক্যাপ ফান্ডের দিকে যেতে পারেন। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে সুবিধাটা কি হয়, এখানে হচ্ছে মানে ফান্ড ম্যানেজারকে মানে রাইট দেওয়া হয়, মানে ফান্ড ম্যানেজারকে আপনি মানে অনুমতি দেওয়া আছে যে সে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে বা যে কোনো স্টকেতে ইনভেস্ট করতে পারে এবং ফ্লেক্সিবিলিটি আছে তার হাতেতে সে কোন জায়গায় কোন স্টকেতে কত পার্সেন্ট ইনভেস্ট করবে, কোন স্টকেতে না করবে বা করবে সেই সবগুলো সে নিজের আওতার মধ্যে করতে পারে। এখানে তার মানে ফান্ড ম্যানেজারকে ছাড় দেওয়া হয়েছে যে সে তার নিজের বুদ্ধি খাটিয়ে, দেখুন একটা ফান্ড ম্যানেজারকে আপনি মিউচুয়াল ফান্ড যখন বাই করছেন তখন ফান্ড ম্যানেজারকে একটা পয়সা আপনি দিচ্ছেন বা সে আপনার কাছ থেকে পয়সা নিচ্ছে, যেটাকে বলা হয় আমরা এক্সপেন্স রেশিও। মানে ফ্লেক্সি ক্যাপ ফান্ডে যে আপনি এক্সপেন্স রেশিওটা দিচ্ছেন তাকে, তা ফান্ড ম্যানেজারকে খাটতে দিন বা ফান্ড ম্যানেজারকে কাজ করতে দিন। তো ফান্ড ম্যানেজার নিজে খেটে বা নিজে বুদ্ধি করে যখন কোনো স্টক বাই করবে বা করবে তার হাতে যখন সম্পূর্ণ দেয়া আছে, ছাড় দেয়া আছে, তখন আমার মনে হয় যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড হচ্ছে সব থেকে বেস্ট ফান্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, যেখানে তা মানে আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে যেসব মানে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ছিল তার মানে মানে টোটাল আশিটা আমি মিউচুয়াল ফান্ড দেখেছি যেগুলো ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে পড়ে। সেই ৮০টা মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি মানে করে দেখেছি যে ওভারঅল যে বেঞ্চমার্ক মানে এই মিউচুয়াল ফান্ডটা একটা বেঞ্চমার্কের উপর নির্ভর করে যে ওভারঅল নিফটি 500 ইন্ডেক্সকে বিট করছে কিনা। নিফটি 500 নিফটি 500 ইন্ডেক্সকে বিট করতে পারছে কিনা, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। যে নিফটি 500 ইন্ডেক্স যত না রিটার্ন দিয়েছে তার থেকে বেশি এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড রিটার্ন দিয়েছে কিনা। যদি এটা হচ্ছে মেন বেঞ্চমার্ক থাকে, ওরা মানে এই বেঞ্চমার্কের ওপর যদি রিটার্ন দেয় তাহলে তাকে ধরা হয় যে না এ ঠিক রিটার্ন দিচ্ছে বা ভালো রিটার্ন দিচ্ছে। সেই অনুযায়ী আমি ৮০টা মিউচুয়াল ফান্ড দেখেছিলাম বা ৮০টা মিউচুয়াল ফান্ডের মধ্যে করে দেখলাম যে ৮০টার মধ্যে মাত্র দেখতে গেলে মানে মানে ঠিকঠাক করে যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে যে 24টা ফান্ড
নিফটি 500 কে বিট করেছে। নিফটি 500 যে রিটার্ন দিয়েছে তাকে, মানে ইন্ডেক্স ফান্ডে যে রিটার্ন দিয়েছে তাকে বিট করেছে 24টা ফান্ড। এই 24টা ফান্ডকে আবার পড়তে গিয়ে আমি দেখলাম যে 24টা ফান্ডের মধ্যে বেস্ট করেছে তারা, তাদের মধ্যে হচ্ছে 9টা ফান্ড হচ্ছে বেস্ট করেছে। মানে এই 24টার মধ্যেও মানে 9টা ফান্ড দেখছি ঠিকঠাক করেছে। মানে এই 24টা ফান্ড মানে আপনার 500 ইন্ডেক্সকে বিট করেছে, কিন্তু বিট করার পরেও 9টা ফান্ড আমি দেখেছি যাদেরকে মানে বিট করেও অনেক বেশি রিটার্ন দিয়েছে। এবং এই 9টার মধ্যে এক্সপেন্স রেশিও এইসব দেখা টাকার পর মোটামুটি ওভারঅল রিস্ক কম নিয়েছে কিন্তু রিটার্ন ভালো দিয়েছে, এই সবগুলো একটুখানি আমি দেখেছি। দেখার পর আমার 4টে ফান্ড আমি বেছে নিয়েছি, যে 4টে ফান্ড দেখলাম যে ঠিকঠাক রিটার্ন দিয়েছে বা এবং রিস্কও কম নিয়েছে, সেই অনুযায়ী এরা ঠিকঠাক কাজ করছে। সেই 4টে ফান্ডগুলো কোনগুলো? সেই 4টে ফান্ড হচ্ছে এগুলো। এই 4টে ফান্ড হচ্ছে এইচডিএফসি রিটায়ারমেন্ট, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল আর পরাগ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই 4টে ফান্ড মোটামুটি আমি দেখলাম যে এরা ঠিক ঠিক রিটার্ন দিয়েছে বা ঠিক ঠিক কাজ করেছে এবং 500 ইন্ডেক্সকেও এরা বিট করেছে। এই 4টে ফান্ডের মধ্যে এবার আগের বছরেও আমি আপনাদের সঙ্গে মানে যেটা রেকমেন্ড করেছিলাম সেটা হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাও আমি এবছরও রাখছি, কারণ ওভারঅল এদের এএমসিও ভালো, ম্যানেজমেন্টও ভালো। এরা মানে অনেক বেশি মিউচুয়াল ফান্ড নিয়েও এখানে হাজির করেনি, এক্সপেন্স রেশিও ঠিকঠাক আছে, ওভারঅল রিটার্নও ঠিকঠাক দিচ্ছে, আগের বছর রিটার্ন দিয়েছে, তাহলে আমি আশা করছি এবছরও মোটামুটি হয়তো ঠিকঠাক রিটার্ন দিতে পারে। তো সেই অনুযায়ী আমি আর কোনো চেঞ্জ করছি না। যারা নতুন আসছেন তারা অন্যান্য ফান্ডগুলো দেখতে পারেন, যারা আগের বছর থেকে ইনভেস্ট করে আছেন তাদেরকে বলবো পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাই এখনো পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন বা বা ইনভেস্ট করার জন্য দেখতে পারেন। ওকে, এই হয়ে গেল মোটামুটি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের দিকে আপনি নজর রাখতে পারেন বা দেখতে পারেন। ওকে, এবার যে ফান্ডটার দিকে আমরা দেখব বা যে ফান্ডের বিষয়ে আমরা দেখব সেটা হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেটা আমি আপনাদেরকে বলেই দিলাম যে এই ফান্ডটার দিকে আপনি ইনভেস্ট করতে পারেন বা দেখতে পারেন। এবার থার্ড অফ যে স্টকটা মানে যে মিউচুয়াল ফান্ডগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে লার্জ এবং মিড ক্যাপ ফান্ড। মানে লার্জ ক্যাপ আর মিড ক্যাপ ফান্ডকে নিয়ে একসঙ্গে যে ফান্ডটা তৈরি করে, সেই লার্জ এবং মিড ক্যাপ ফান্ডটাকে নিয়ে যে ফান্ডটা তৈরি হয় তাকে বলে লার্জ এবং মিড ক্যাপ ফান্ড। এই লার্জ এবং মিড ক্যাপ ফান্ডটা দেখতে গিয়ে এই ক্যাটাগরির মধ্যে আমি দেখলাম যে 30টা ফান্ড আমার মানে এলো, যে 30টা ফান্ড আছে এই ক্যাটাগরির মধ্যে। এই 30টা ফান্ডের মধ্যে গিয়ে যারা মোটামুটি ঠিকঠাক কাজ করেছে এবং এর এর মধ্যে দেখলাম যে কোন ফান্ডটা একটু কম রিস্ক নিয়েছে এবং রিটার্ন দিয়েছে, তখন আরো একটা ফান্ড বা তখন আর একটা ফান্ড মানে এখান থেকে আরো কিছু ফান্ড এখান থেকে বাদ গেল, যে ওভারঅল তারা মানে একে বিট করেছে কিনা, ওভারঅল এক্সপেন্স রেশিও কি আছে না আছে, তার মধ্যে দেখলাম যে 5টা ফান্ড ঠিকঠাক বেরোচ্ছে। এই 30টার মধ্যে 5টা ফান্ড তার মানে ক্রাইটেরিয়াকে ফুলফিল করেছে এবং রিটার্নও ঠিকঠাক দিয়েছে এবং এক্সপেন্স রেশিও ঠিকঠাক আছে। এবং এই 5টা ফান্ডের মধ্যে গিয়ে আমি আরেকটা জিনিস দেখলাম একটু করে, সেটা হচ্ছে কে রিস্ক কম নিয়ে বেশি রিটার্ন দিয়েছে। সেটা করতে গিয়ে আরেকটা ফান্ড একটুখানি বাতিল হয়ে গেল। তারপর থেকে পড়ে রইল 4টে ফান্ড। আর 4টে ফান্ড আমি আপনাদের সঙ্গে এখানে রেকমেন্ড করছি যে 4টে ফান্ড আপনি এখানে নজর রাখতে পারেন বা একটুখানি দেখতে পারেন, যে সেটা হচ্ছে এই 4টে এই সরি এই 3টে ফান্ড, 4টে নয় 3টে ফান্ড এসেছিল আমার হাতে, যে এই 3টে ফান্ড মোটামুটি নজরে রাখতে পারেন। এই 3টে ফান্ডের মধ্যে আপনি আরামসে এখানে কাজ করতে পারেন। আগের বারে আমি আপনাদের সঙ্গে কোটাক ইকুইটি অপরচুনিটি ফান্ডটাকে রেকমেন্ড করেছিলাম। তো কোটাক অপরচুনিটি ফান্ডটাকে আমি এবছরও রেকমেন্ড করছি। এবছরও ঠিকঠাক আছে, দেন এক্সপেন্স রেশিও ঠিকঠাক আছে, ম্যানেজমেন্টও ঠিকঠাক আছে, ওভারঅল এই এএমসি কোম্পানি মানে কোটাককে কেনা চেনে, কোটাকের নামও আছে। তো এই অনুযায়ী আমি কোটাক ফান্ডকেই আমি এখানে রেখেছি বা আপনি এখানে এই জায়গাটায় আপনি নজর রাখতে পারেন বা এই জায়গার এই মিউচুয়াল ফান্ডের ওপরে কাজ করতে পারেন। ওকে, তো লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডের মধ্যে আমার মনে হয়েছে যে কোটাক ইকুইটি অপরচুনিটি ফান্ডটা এখানে আছে। দেখুন, অনেক খেটে বহুদিন ধরে আস্তে আস্তে দেখে প্রতিটা মিলিয়ে সবকিছু এগুলোকে কিন্তু করেছি। তাই প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা যখন দেখছেন এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন। এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করলে সবারই অনেক বেশি উপকার হবে এবং এটা থেকে তারা মিউচুয়াল ফান্ড বাঁচার সময় একবার অন্তত বুঝতে পারবে যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো তাদের দেখা উচিত আর কোন কোন ক্রাইটেরিয়াগুলো তাদের দেখা উচিত নয়, এবং কোন কোন ক্রাইটেরিয়ার উপর ফিল করে আমি এই জিনিসটাকে বানিয়েছি বা করেছি। তাই আপনাদের কাছে শেয়ার করা এবং লাইক করা, কমেন্ট করাটা আমি চেয়ে নেবো।
প্লিজ দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমারও এতে বুঝতে পারবো যে আমার আমার খাটুনিটা সার্থক হয়েছে। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন করে। আপনার একটা লাইক এমন কিছু দিতে সময় লাগবে না। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমি পরবর্তীকালে খাটতে আরো বেশি আনন্দ হবে যে না কারোর তো ভালো লেগেছে বা কারোর না কারোর তো এটা উপকার হয়েছে। তাই একবার বলবো প্লিজ লাইকটা দিয়ে দেবেন, এবং কোথাও যদি না বুঝতে পারেন বা কোথাও যদি প্রবলেম হয় তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার। এবার আসি নেক্সট বিষয়। নেক্সট বিষয় হচ্ছে, এবার কোটাক কোটাক ইকুইটি অপরচুনিটি ফান্ড আপনাদেরকে বলে দিলাম। এরপর নেক্সট হচ্ছে যে এবারে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি একটুখানি এবারে স্মল ক্যাপ ফান্ডটা আমি একটুখানি অ্যাভয়েড করে গেছি, কারণ এবছর আমি আর স্মল ক্যাপ ফান্ডটা রাখিনি। এখানে স্মল ক্যাপ ফান্ড না রাখার মেন কারণ হচ্ছে যে দেখো, স্মল ক্যাপ ফান্ড 2023 একটা ভালো মতো রিটার্ন দিয়ে দিয়েছে বা ভালো মতো একটা আপ ট্রেন্ডে আছে বা আপ ট্রেন্ডে গেছে। আমি বলছি না যে এখান থেকে কোনো রকম কারেকশন চলে আসবে বা পড়ে যাবে বা কোনো রকম কোনো অসুবিধে হবে, মানে স্মল ক্যাপ ফান্ড সেভাবে রিটার্ন দেবে না, ওসব বিষয় নয়। এই স্মল ক্যাপ ফান্ডটা এত পরিমাণে বেড়ে গেছে, তাই একটুখানি ভয় লাগছে যে এই সময় যারা নতুন, যারা আগে থেকে ইনভেস্ট করে আছেন, যাদের এসআইপি চলছে, তাদের বলবো তারা কোনো রকম কোনো প্রবলেম নেই, যারা ইনভেস্ট চালিয়ে যান। যারা নতুন করে স্মল ক্যাপ ফান্ডে ঢুকতে চাইছেন তাদেরকে বলবো একটুখানি দাঁড়িয়ে যান। যদি কোনো কারণে স্মল ক্যাপ ফান্ডে একটুখানি যদি কারেকশন দেয়, তারপর সেই জায়গাতে গিয়ে বা স্মল ক্যাপ ফান্ডের দিকে গিয়ে দেখতে পারেন। আমি আগের বছরও স্মল ক্যাপ ফান্ড একটা রেকমেন্ড করে দিয়েছিলাম, সেই স্মল ক্যাপ ফান্ডটা ভালো মতো রিটার্ন দিয়েছে এবং ভালো লোকে ভালো মতো পয়সা কামিয়েছে এবং এখনো কামাচ্ছে। কিন্তু সেই নিয়ে এখন এবছর কেন মানে স্মল ক্যাপ ফান্ডকে আমি কেন রেকমেন্ড করলাম না, কারণ স্মল ক্যাপ ফান্ডটা অনেক পরিমাণে বা স্মল ক্যাপ ইন্ডেক্স অনেক পরিমাণে বেড়ে গেছে, তাই একটুখানি আমি এই বছরটা অ্যাভয়েড করে গেলাম। তো আরেকটা দেখুন, সব থেকে আমার যেটা ভালো লেগেছে এখানেও বলা উচিত, যেমন নিপন বলুন, এসবিআই বলুন, টাটা মিউচুয়াল ফান্ড বলুন, এরা কিন্তু প্রত্যেকে স্মল ক্যাপেতে নতুন করে ইনভেস্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে যে না, ওনারাও মনে করছেন যে না, প্রচুর পরিমাণে স্মল ক্যাপে ইনভেস্ট হতে চলেছে বা প্রচুর পরিমাণে মানুষ স্মল ক্যাপের দিকে ঝুঁকে পড়ছে। এই জায়গায় যদি কোনো কারণে স্মল ক্যাপে যদি কোনো রকম কোনো কারেকশন আসে, তাহলে কিন্তু আমাদের ফান্ডের বদনাম হবে। সেই জায়গায় হ্যাটস অফ নিপন ইন্ডিয়া, এসবিআই, টাটা, মানে টাটা গ্রুপ, এদেরকে বলবো যে না, এনারা নিজেদের কথা না ভেবে অন্তত পাবলিকের কথা ভেবেছে যে না, নতুন করে ইনভেস্ট করতে আর হবে না এখন, মানে বন্ধ করে রেখেছে। এসআইপি চালু আছে, এসআইপি চলছে, চলুক। আগের বছর আমি যেটা রেকমেন্ড করেছিলাম যে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড, সেটা এখনো ইনভেস্ট করার জায়গায় আছে বা ইনভেস্ট করছে সবাই। কিন্তু নতুন করে ইনভেস্ট, মানে নতুন যারা করতে চাইছেন স্মল ক্যাপ ফান্ডে, তাদেরকে বলবো একটুখানি অপেক্ষা করে যান। যদি কোনো কারণে মার্কেটে কারেকশন দেয় বা স্মল ক্যাপ কারেকশন দেয়, তখন আপনি ওই জায়গায় ঢুকতে পারেন। আর আমরা যদি আগের বছর বা তার আগের বছর থেকে এসআইপি চলতে থাকে, তো টু বি কন্টিনিউ, এসআইপি কে বন্ধ করবেন না। এসআইপি যেমন চলছে চলুক, কোনো অসুবিধে নেই এতে। ওকে, এই হয়ে গেল ওভারঅল স্মল ক্যাপ ফান্ড নিয়ে আমি আপনাদের সঙ্গে বলে দিলাম যে আপনাদেরকে কি করতে হবে বা না করতে হবে। এরপর যে বিষয়টাকে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইএলএসএস। ইএলএসএস, দেখুন ইএলএসএস ফান্ডটা এখন আর সেইভাবে মানে এ নয় বলে, কারণ নতুন এই ট্যাক্স নিয়ম অনুযায়ী বা ট্যাক্সের নিয়ম আসার পর মোটামুটি 80C ধারায় যে 1.5 লাখ টাকা অব্দি ট্যাক্সের ছাড় পাওয়া যেত, সেই ছাড়টা কিন্তু এখন এবারে আর পাওয়া যাবে না। কারণ নতুন করে যারা ইএলএসএস ফান্ডের দিকে যাবেন তাদেরকে বলবো যে ইএলএসএস ফান্ডের ক্ষেত্রে কিন্তু এটা সুইটেবল হবে না। যদি শুধু ট্যাক্সের কথা মাথায় রেখে যদি ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করতে লাভ নেই। কিন্তু তবু কেন আমি বলছি যে ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করতে বা ইনভেস্ট ফান্ড কেন আমি রেকমেন্ড করছি, এর কারণ হচ্ছে যাদের মধ্যে ডিসিপ্লিন নেই বা যারা স্টক মার্কেটে হঠাৎ করতে আপ ডাউন দেখে ভয় পেয়ে গিয়ে মানে মিউচুয়াল ফান্ড থেকে বেঁচে বেঁচে দেন বা বেঁচে বেরিয়ে আসেন, তাদের জন্য, বা যাদের একটুখানি স্বভাব আছে যে না খুঁতখুত করে বা বারবার রিটার্ন দেখতে ইচ্ছা করে, একটুখানি রিটার্ন বেশি হয়ে গেলে ভয় লাগে, এই যে আমার রিটার্ন কমে যাবে কিনা, এই বেড়ে যাবে কিনা, এরকম দেখে যাদের ভয় লাগে, তাদেরকে বলবো যে আপনাদের জন্য সব থেকে ভালো ইএলএসএস ফান্ডের দিকে চলে যান। বিকজ অফ ইএলএসএস ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেটা হচ্ছে 3 বছরের লকিং পিরিয়ড থাকে, 3 ইয়ার্স লকিং পিরিয়ড। এখানে বলবেন হ্যাঁ লিকুইডিটির অভাব মানে প্রবলেম হতে পারে। ইএলএসএস ফান্ডে তারাই ইনভেস্ট করবেন যাদের 3 থেকে 4 বছরের এমার্জেন্সি টাকা লাগবে না বা আপনার ওই টাকাটা লাগবে না। তাহলে কি হবে, আপনার একটা ডিসিপ্লিন আসবে যে না, মার্কেটে লং টার্মে থাকলে মার্কেট থেকে ভালো মতো পয়সা কামানো যায়। ইএলএসএস ফান্ড সেটা আপনাকে
ELLS ইএলএসএস ফান্ড আপনাকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে না ইএলএসএস ফান্ড থেকে কিভাবে কত পার্সেন্ট রিটার্ন পাওয়া যায়, এখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যায় ইএলএসএস ফান্ড থেকে। শুধুমাত্র ট্যাক্সের কথাটা না ভেবে যদি লং টার্মে একটুখানি রেখে এখান থেকে ভালো রিটার্ন নিতে চান বা মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন নিতে চান, তাহলে আমি বলবো সব থেকে ভালো ইএলএসএস ফান্ড। কিন্তু কাদের জন্য? যাদের এমার্জেন্সি টাকার দরকার নেই, যারা একটুখানি ডিসিপ্লিন নয় বা মার্কেটের ওঠাপড়া দেখে একটুখানি ভয় পেয়ে যান, তাদেরকে বলবো সব থেকে ভালো যে 3 বছরের লকিং পিরিয়ডের মধ্যে আপনি একবার টাকাটাকে রেখে দিয়ে জমিয়ে রেখে দিয়ে দেখুন যে আপনি 3 বছর বাদে কিরকম রিটার্ন আসছে। তাই ট্যাক্সের কথাটা মাথায় না রেখে শুধুমাত্র একটা ডিসিপ্লিন আওতায় আনতে গেলে বা ডিসিপ্লিন চাইতে গেলে আমি বলবো ইএলএসএস ফান্ড হচ্ছে সব থেকে বেস্ট ফান্ড, বা ইএলএসএস দিকে আপনি অতি অবশ্যই যেতে পারেন। এবার ইএলএসএস এর মধ্যে কোন ফান্ডটা হতে পারে বা কোন ফান্ডটা দেখতে পারেন আপনি? ইএলএসএস ফান্ডটা দেখতে গিয়ে এবার যেগুলো দেখেছি, এই প্রায় ৩৯টা ফান্ড আছে ইএলএসএস ফান্ডের মধ্যে। এই এতগুলো প্রায় ৩৯টা ফান্ড আছে ইএলএসএস ফান্ডের মধ্যে। তো এই ৩৯টা ফান্ডের মধ্যে আমার ২০টা ফান্ড আমার মানে বাছার আওতার থেকে যখন আমি মানে ছাঁটাই করি, কোন বিষয় ছাঁটাই করে আমি বললাম যে মোটামুটি দেখি ফ্লেক্সিবিলিটি কতটা আছে, ম্যানেজমেন্ট কতটা ভালো, ওভারঅল এএমসি কতটা ভালো, আচ্ছা এক্সপেন্স রেশিও কতটা ভালো না ভালো, সেই সব দেখে ২০টা ছেঁটে বেরিয়ে আসে। এবং সেই ২০টা থেকেও আমি দেখি যে রিটার্ন কে কেমন দিয়েছে, তার মধ্যে থেকে যে যেগুলো আমি পেলাম সেটা হচ্ছে এই ৮টা ফান্ড। এই ৮টা ফান্ডকেও আমি মোটামুটি দেখলাম যে এক্সপেন্স রেশিও এর মধ্যে কোনটা ভালো, তার মধ্যে থেকে মোটামুটি বেরিয়ে এলো এই ৪টে ফান্ড। এই ৪টে ফান্ড ইএলএসএস ফান্ডের জন্য আমি বেছে রেখেছি বা দেখতে পারেন। যারা নতুন ইনভেস্ট করছেন তারাও এই ৪টে ফান্ডের মধ্যে দেখতে পারেন, বা যারা আগে থেকে আমার ফান্ডগুলো দেখে রেখেছেন বা নজরে রেখেছেন তারা তো প্রত্যেকেই জানেন যে আমরা মোটামুটি আগে থেকেই বলা মানে আমরা দেখে রেখেছি। সেটা হচ্ছে এই হ্যাঁ, পরাগ পারেখ ট্যাক্স সেভার ফান্ড। পরাগ পারেখ ট্যাক্স সেভার ফান্ডটা আমরা মোটামুটি রেকমেন্ড করছি, আগের বারও রেকমেন্ড করছি, এবারও রেকমেন্ড করছি। যারা একটুখানি আনডিসিপ্লিন তাদের জন্য বলবো পরাগ পারেখ ট্যাক্স সেভার ফান্ডটা নিতে পারে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে আগে যখন ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করলাম, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড আর পরাগ পারেখ ট্যাক্স সেভার ফান্ড, এই দুটো কিন্তু একই ধরনের ফান্ড বলা যেতে পারে। কারণ এদের পোর্টফোলিও দেখলে দেখবেন যে প্রায় 65% স্টক কিন্তু একই ধরনের স্টক আছে। তাহলে যারা মানে যারা ডিসিপ্লিন রাখতে চান বা ডিসিপ্লিনের সঙ্গে ইনভেস্ট করতে চান, বা আনডিসিপ্লিন হয়ে আছেন, মার্কেটে বেশিক্ষণ টিকে থাকতে পারছেন না, তাদের জন্য বলবো যে এই পরাগ পারেখ ট্যাক্স সেভার ফান্ডের মধ্যে ইএলএসএস ফান্ডের মধ্যে ঢুকে যান, একটুখানি লকিং পিরিয়ডের মধ্যে সময় কাটান, মার্কেট থেকে ভালো পয়সা পেয়ে যাবেন। কিন্তু যাদের দরকার নেই এই ট্যাক্স সেভারের দরকার বা ট্যাক্স সেভারের জন্য শুধু কারণ ট্যাক্সের আওতা বলে যান, কারণ ট্যাক্সের ছাড় এখন আর থাকছে না, তাই বলবো তাহলে ওই পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট যেমন করছেন ওতেই থাকতে থাকুন, নতুন করে এতে আর আসতে হবে না। কিন্তু নতুন করে কেউ যদি এখানে আসতে চান বা নতুন করে আবার আরম্ভ করতে চান, তাদের জন্য বলবো যে তার জন্য বলবো মীরা অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ডটাকেও দেখতে পারেন। এই দুটো ভালোই আমার মনে হয়েছে, এবং নতুন করে দেওয়ার জন্য মীরা এই দুটো ফান্ডের জন্য আমার মনে হয় যে একটু ভালো হবে, তাই আমি এখানেও রেকমেন্ড করে দিচ্ছি যে পরাগ পারেখ আর মীরা অ্যাসেট। পরাগ পারেখ ট্যাক্স সেভার ফান্ড এইটা দেখতে পারেন, আর নাহলে মীরা অ্যাসেট সরি মীরা অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ডটাও দেখতে পারেন। এই ফান্ডগুলো মোটামুটি আপনারা আপনাদের নজরের মধ্যে রাখতে পারেন, বা এই দুটো ফান্ডের মধ্যে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। এবার তৃতীয় মানে ৬ নম্বর ফান্ড কি আসতে পারে? ৬ নম্বর ফান্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা বহুদিন ধরে এই মার্কেটে আছেন, বহুদিন ধরে সময় কাটাচ্ছেন, ওভারঅল নিজের মার্কেটকে দেখছেন এবং কিছুটা বাইরের মার্কেটকেও ফলো করার চেষ্টা করেন, এবং একটুখানি রিস্ক নেওয়ার ক্ষমতা আছে, যেটা সবথেকে বড় কথা। রিস্ক নেওয়ার ক্ষমতা আছে এবং নিজের মার্কেটের সঙ্গে বাইরের মার্কেট, অর্থাৎ নিজের দেশের মার্কেটকে একটুখানি হেজ করতে চান বাইরের মার্কেটে ইনভেস্ট করে, গ্লোবালি মার্কেটে ইনভেস্ট করে, তখন সেই জায়গায় আমার মনে হয় যে একটুখানি আপনি এই ফান্ডের দিকে যেতে পারেন, বা ওভারঅল রিস্ক যদি আপনার নেওয়ার ক্ষমতা থাকে, অতি অবশ্যই কিন্তু এটা একটা হাই রিস্ক ফান্ড। তো আপনার যদি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, এখানে কিন্তু এক্সপেন্স রেশিও বেশি, তখন বলবো আপনি মোটামুটি মীরা অ্যাসেট এনওয়াইএসি ফ্র্যাঙ্কলিন প্লাস ইটিএফ ফান্ডটার দিকে যেতে পারেন। এটা আমি আগেও রেকমেন্ড করেছি, ভালো মতো রিটার্ন দিচ্ছে এই ফান্ডটা। এই ফান্ডটা দু ধরন ভাবে পাওয়া যায়, এক হচ্ছে ইটিএফ ভাবে পাওয়া যায়, একটা মীরা অ্যাসেট ফ্র্যাঙ্কলিন প্লাস ইটিএফ ফান্ড অফ ফান্ড হিসাবেও পাওয়া যায়।
এখানে ডাইরেক্ট প্ল্যান বা গ্রোথ প্ল্যান হিসাবে কাজ করতে পারে। মিরা অ্যাসেট এনওআইসি ফ্যাংলিং ফান্ডটা একটা ফান্ড অফ ফান্ডও আছে, আর একটা ইটিএফও আছে। কেউ যদি একটুখানি নর্মালি দেখতে চান তারা ইটিএফ এ ইনভেস্ট করতে চান, এখানে এক্সপেন্স রেশিওটা কম। আবার অনেকে যদি চান যে না আপনি মানে ফান্ড ম্যানেজারের উপর নির্ভর করে কাজ করবো, বা যে ফান্ড ম্যানেজার দেখবে বাবা যে ফান্ডটা ভালো রিটার্ন দিচ্ছে তার উপরে যাব, সেই জায়গায় আপনি ফান্ড অফ ফান্ডের দিকেও যেতে পারেন। ওকে, এটা একটা ফান্ড অফ ফান্ডের মধ্যেও পড়ে, দুটোই আছে এদের। মিরা অ্যাসেট ইটিএফও আছে, এনওয়াইএসি, অর্থাৎ এরা মোটামুটি বাইরের দেশে অর্থাৎ আমেরিকায় যেসব টপ আইটি কোম্পানিগুলোর মধ্যে পড়ে বা টেকনোলজি কোম্পানিগুলোর মধ্যে পড়ে, তাদের তাদের কোম্পানিতে ইনভেস্ট করে এবং সেখান থেকে মোটামুটি রিটার্ন নিয়ে এসে হাজির করে। তো ইটিএফটাও দেখতে পারেন আপনি, আপনি ফান্ড অফ ফান্ডের দিকেও যেতে পারেন। তবে বারবার বলছি কিন্তু এটা কিন্তু খুবই হাই রিস্ক একটা ব্যাপার। অতি অবশ্যই এই বিষয়গুলোকে নজরে রাখবেন। এখানে আমি 5টা বিষয় আমি আপনাদেরকে বলে দিয়েছি। হাই ভলাটিলিটি থাকে, হাই রিস্ক থাকে, তলা থেকে ভালো মতো ফান্ডটা বেড়েও আছে। তাই যারা একটুখানি রিস্ক নিতে রাজি আছে এবং ওভারঅল আমাদের দেশের মানে দেশের মার্কেটকে একটুখানি হেজ করতে চান বাইরের মার্কেটে ইনভেস্ট করে, তারা এই ফান্ডটার দিকে দেখতে পারেন বা নজরে রাখতে পারেন। কারণ এই ফান্ডটার মেন ভালো রাখার মেন কারণ কি হচ্ছে, এই ফান্ডটা যেহেতু টেকনোলজি গ্রুপের মধ্যে ইনভেস্ট করে, মোটামুটি গুগল বলুন, ফেসবুক বলুন, অ্যাপেল বলুন, আচ্ছা মাইক্রোসফট বলুন, প্রায় মোটামুটি এরকম সব ভালো ভালো দামি দামি বা নামি কোম্পানি, যেসব কোম্পানির আপনি নাম জানেন সেই সব কোম্পানিতে এরা ইনভেস্ট করে বা এই মিউচুয়াল ফান্ডটা ইনভেস্ট করে। তাই এই ফান্ডগুলো এই ফান্ডটা অতি অবশ্যই আপনারা আপনাদের নজরে রাখতে পারেন বা একবার আলোচনা করে দেখতে পারেন যে এই ফান্ডে ইনভেস্ট করা যায় কি না যায়। ওকে, এই হয়ে গেল ওভারঅল সিনারিও বা ওভারঅল মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিলাম, ওভারঅল যতটা পেরেছি ততটা পুরোপুরি মানে বলার চেষ্টা করেছি, এবং এই ফান্ডগুলোকে আমি কিভাবে বেচেছি না বেচেছি সেই নিয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। যদি আমার এই খাটুনিটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এখানে রাখি। হ্যাঁ, আর একটা অ্যাডভান্স সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আসছে, 2024-এর নতুন বছর আপনাদের সবার জন্য খুব ভালো কাটুক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি নতুন আলোচনা নিয়ে।